স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা বুটেক্স 2023-24 সেশনের প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের সাবজেক্ট হবে ফিজিক্স। ফিজিক্সের সবগুলা কোয়েশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নে বলা আছে যে একটি বল বায়ুতে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তার মানে আমরা ধরে নেই ইউ ইউ ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। বলটিকে ব্যাট দিয়ে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে ফেরত পাঠানো হলো। এজন্য আমরা উল্টা দিকে ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড এটা লিখলাম। আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে এর গতিশক্তি যদি এত পরিমাণ পরিবর্তন হয় তাহলে এটাকে কিভাবে লিখতে পারি। ধরি আমি এভাবে লিখলাম, ডেল্টা কে ইকুয়াল টু 8.75 জুল। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো আমার যে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সো ফাইনাল কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এম ফাইনাল ভি বা শেষ বেগ স্কয়ার মাইনাস আদি গতিশক্তি মানে কি? আদি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম আদি বেগের স্কয়ার। তাহলে এখানে আমরা সবকিছুই জানি। এখানে আমরা ডেল্টা কে এর ভ্যালু জানি, ভি জানি, ইউ জানি। শুধুমাত্র আমাদের কি দরকার, আমাদের এখানে বের করা দরকার এম। সুতরাং এইখান থেকে আমরা এম এর ভ্যালুটা পেয়ে যাব। এম হচ্ছে 0.1 কেজি। এইটা এখন এখানে দেখো কি বলা হয়েছিল, প্রথমে উল্টা দিকে ফেরত পাঠানো হয়েছে, তাই না? সো আমরা যে কোনো একটা ডিরেকশনকে নেগেটিভ ধরে ম্যাথটা সলভ করব। এখন আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে? আমাদের কোয়েশ্চেনে চেয়েছে ভরবেগের কি পরিমাণ পরিবর্তন হবে। সো ভরবেগের পরিবর্তন মানে কি? আমাদের আসলে ডেল্টা পি এইটা চেয়েছে। সো ডেল্টা পি পরিবর্তন মানে কি? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ মানে কি? এম শেষ বেগ মাইনাস আদি ভরবেগ মানে কি? এম আদি বেগ। সো আমরা যদি এটা হিসাব নিকাশ করি তাহলে আমাদের ভরবেগের যে পরিবর্তন সেই অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার হচ্ছে 3.5 কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো। দ্বিতীয় ম্যাথটা আমরা একটু ভালোভাবে যদি দেখি, এখানে বলা আছে একটি গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান। তো আমরা ধরে নিলাম গাড়িটা এই দিকে যাচ্ছে। বাতাসও একই দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান। সো বাতাসও এই দিকেই যাচ্ছে। এই সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তে শুরু করলো। তার মানে বৃষ্টির যে ভেক্টর তার ডিরেকশন কোনটা? নিচের দিকে। এখন আমার চেয়েছে এখানে বৃষ্টি গাড়িতে উলম্বের সাথে কত কোণে আঘাত করবে। সো প্রথম যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো আমার যে বাতাসের বেগ যেটা আর বৃষ্টির বেগ, এই বাতাসের বেগের কারণে বৃষ্টির বেগের কিন্তু একটু পরিবর্তন হবে, ভেক্টরটা একটু পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন? এই বাতাসের বেগের কারণে বৃষ্টির বেগটা একদম সোজাসুজি নিচে পড়বে না, কিছুটা বাঁকা হয়ে পড়বে। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি এখানে আমার যে বৃষ্টির যে বেগ আর আমার যে বাতাসের বেগ এই দুইটা লব্ধি বের করতে হবে। সো আমরা এই ভেক্টর গুলাকে একটু যদি ভালোভাবে সাজিয়ে লিখি, এটা আমার কি? এটা আমার সেই বাতাস। সো বাতাস কোন দিকে যাচ্ছে? এক্স অ্যাক্সিসের ডান দিকে যাচ্ছে। তার মানে আমরা এটাকে লিখতে পারি 4i ভেক্টর হিসেবে। কেন 4i ভেক্টর লিখলাম? কারণ আমরা জানি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের একক ভেক্টর হচ্ছে i ক্যাপ। যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরটার ভ্যালু দেওয়া আছে 4, তার মানে ভেক্টরটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি 4 ইন্টু আই ক্যাপ। আচ্ছা, বৃষ্টি কোথায় যাচ্ছে? বৃষ্টি কিন্তু ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে যাচ্ছে। আর বৃষ্টির ভেলোসিটির আমার ভ্যালুটা কত? 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে
এইটার যে ভেক্টর এটাকে আমরা -6j এইভাবে লিখতে পারি। সো এখন আমার এই ভেক্টর, বাতাসের ভেক্টর আর আগের যে বৃষ্টির ভেক্টর, এই দুই ভেক্টরটা কি করব, এদের লব্ধি বের করব বা রেজাল্টেন্ট বের করব। সো রেজাল্টেন্ট মানে কি, এই দুইটা ভেক্টর সিম্পলি যোগ করে দেওয়া, তাই না? সো আমরা এখন সেটাই করব। এই দুইটা ভেক্টর যদি যোগ করে দেই, তাহলে এই দুইটা ভেক্টর মিলে যে সামান্তরিক তৈরি হবে তার কর্ণ বরাবরই কি ভেক্টরটার লব্ধি নির্দেশ করবে। তাহলে এই ভেক্টরটা আমরা ধরে নেই ভি আর ভেক্টর, বড় হাতের আর ভেক্টর। এটা কি হবে তাহলে, এই যে ভেক্টর আর আমার এই যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল। তার মানে আমার এখানে রেজাল্ট দাঁড়ালো 4i - 6j, এইটা। এখন প্রশ্নের দিকে খেয়াল করো, আমার চেয়েছেটা কি, বৃষ্টি গাড়িতে উলম্বের সাথে কত কোণে আঘাত করবে। এখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট। তো দেখো, তার মানে এখানে আমাকে কোন ভেক্টরটা বের করতে হবে, আমাকে বের করতে হবে যে এই যে বৃষ্টি, আমাদের যে নতুন যে বৃষ্টির বেগটা পেলাম বা নতুন যে বৃষ্টির ভেক্টরটা পেলাম, এর যে ভেলোসিটি আমার গাড়িতে থাকা এক লোকের সাপেক্ষে কত হয় সেইটা বের করতে হবে। নতুন যে বৃষ্টির ভেক্টরটা পেলাম বা এর যে বেগটা আমার গাড়িতে থাকা একজন লোকের সাপেক্ষে কত হয় এইটা বের করতে হবে। তার মানে আমাকে আসলে কোন ভেক্টরটা বের করতে হবে, আমরা যদি এখন বলি আমাদের বের করতে হবে হলো velocity of rain with respect to car, এইটা বের করতে হবে। সো এই যে ফরম্যাট, এটাকে আসলে ভেঙে কিভাবে লেখা যায়, velocity of rain minus velocity of যে কার, সেইটা আমার এটা হচ্ছে velocity of car বা velocity vector, আসলে আমরা এখানে ভেক্টর রূপে প্রকাশ করেছি। এই ম্যাথটা আমরা কম্পোনেন্ট বা ভেক্টর মেথডে সলভ করলে আমার ইজি হয়ে যায় ব্যাপারগুলা, ঠিক আছে? সো আমরা যদি এখন দেখি এখানে আসলে কি করা হয়েছে, এইখানে আমার যে গাড়ির যে বেগ বা গাড়ির যে ভেক্টর তাকে উল্টা করে যোগ করা হয়েছে। মানে কি, মানে হলো ভি আর প্লাস মাইনাস ভিসি, এটাকে এইভাবে লিখতে পারি। তার মানে গাড়ির ভেক্টরটাকে আমরা উল্টায় দিব, তারপর আমার যে ভি আর ভেক্টর তার সাথে আমরা যোগ করব। তাহলে জিওমেট্রিক্যালি ব্যাপারটা দেখতে কেমন হয়, এই যে আমার হচ্ছে ভি আর ভেক্টর, ভি আর ভেক্টর, তার সাথে এখন কি হবে, গাড়ির ভেগটাকে যোগ করব, কিন্তু গাড়ির ভেগটাকে উল্টা করে দিয়ে তারপর যোগ করব। সো আমার এই যে ভিসি, এটাকে আমরা উল্টা করে ফেলছি। আমাদের ভিসির ডিরেকশন কই ছিল, এই বরাবর ছিল, এই যে এই বরাবর ছিল, তাকে আমরা কি করেছি, এখন উল্টা করে দিয়েছি। এখন আমরা যোগ করব। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে এরকম যোগ কিভাবে করে, এই দুইটা ভেক্টর মিলে যে সামান্তরিক তৈরি হবে, সেই সামান্তরিকের কর্ণ বরাবরই হবে আমার সেই ভেক্টরটা। তার মানে আমরা যদি এখন ম্যাথমেটিক্যালি হিসাব করি, আমার ভি আর সি এই ভেক্টরটা হবে হলো ভি রেইন বা 4i - 6j মাইনাস ভিসি, মানে হলো মাইনাস ভিসি কত ছিল, মাইনাস ভিসি ছিল হচ্ছে, দেখো এখানে আমরা লিখি ভিসি কত ছিল, ভিসি আমার 20 কিলোমিটার/আওয়ার বেগে কোন দিকে যাচ্ছিল, ডান দিকে যাচ্ছিল। তার মানে এটা হচ্ছে 20 আই ভেক্টর বা 20 আই ক্যাপ। সো এখানে লিখলাম 20 আই ক্যাপ। তাহলে এইটা যদি আমরা একটু হিসাব করি, কত হয়, -16i - 6j, আমরা এটা পেলাম। তাহলে আমরা যে ফাইনাল তোমার ভি আর সি এই যে ভেক্টরটা পেলাম, এটা কি ছিল,
16i মাইনাস 6j, এইটা দেখো। তার মানে এই ভেক্টরটা কোথায় অবস্থিত? এই ভেক্টরটা কিন্তু 1 2 3 নাম্বার কোয়াড্রেন্টে অবস্থিত। সো আমাদের এখন বের করতে বলেছে কি, আমাদের এখানে বের করতে বলেছে যে উলম্বের সাথে কত কোণে আঘাত করবে। সো উলম্ব কোণটা, উলম্ব আমার এইটা, এইটার সাথে কত কোণ, তার মানে আমার এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। সো এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারি আমরা? দেখো 16i মানে কি? 16i মানে হচ্ছে এই যে দূরত্ব, এটা হচ্ছে 16 ইউনিট। আর 6j মানে কি? 6j মানে হচ্ছে এই যে দূরত্ব, এটা আমার 6 ইউনিট। তাহলে এইখান থেকে আমরা এই যে অ্যাঙ্গেল, এইটা পাইতে পারি। কিভাবে পাইতে পারি? আলফা ইকুয়াল টু tan ইনভার্স তোমার এই যে হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা একটা কি ত্রিভুজ তৈরি হয়ে গেল না? এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে। এই ত্রিভুজের লম্ব কোণটা 6 আর ভূমি কোণটা 16, তাহলে tan ইনভার্স 6/16, এইটা কিন্তু আমরা লিখতে পারি। এইটা লিখলেই আমরা আলফা যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। কিন্তু একান্তর কোণ থেকে আমরা জানি এটা যদি আলফা হয়, এটা হচ্ছে আলফা। কিন্তু আমাদের বের করতে বলেছে কোনটা? থিটা। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান আমার হবে 90 মাইনাস আলফা। সো পুরাটা কত? এখান থেকে এটা পুরাটা হচ্ছে 90, সেখান থেকে আলফা বিয়োগ দিলেই আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, সেটা আমরা পেয়ে যাব। সো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসে মোটামুটি এরকম 69 ডিগ্রির মতো। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথের অ্যান্সার। তো এখানে 3 নাম্বার ম্যাথটা দেখো। 3 নাম্বার ম্যাথে কি বলেছে? একটি স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে ঝুলিয়ে দেওয়া হলো, খোলা প্রান্তের সাথে 500 গ্রাম ভর। তাহলে আমরা একটু সাথে সাথে লিখে ফেলি। এম ইকুয়াল টু এখানে কত? 500 গ্রাম। তো এম সমান 500 গ্রাম মানে কি? হাফ কেজি, অবভিয়াসলি। সো এটি যখন ঝুলিয়ে দেওয়া হয়েছে, যখন ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে, তখন এটা 16 সেন্টিমিটার প্রসারিত হয়। এই জিনিসটাকে বলা হয় হলো ইলংগেশন। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই ইকুয়াল টু 16 সেন্টিমিটার। সো 16 সেন্টিমিটার মানে কি? 0.16 মিটার। এখন এই দুইটা ভ্যালু আমরা হচ্ছে পেলাম, বা এই দুইটা ইনফরমেশন আমরা পেলাম। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে এটাকে সাম্য অবস্থা থেকে টেনে 8 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। তার মানে আমার এখন যখন এরকম সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে, এখন এখান থেকে আমার 8 সেন্টিমিটার সরণ ঘটিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে এই যে আমার স্প্রিং, এটা সরল ছন্দিত স্পন্দন গতিতে দুলতে থাকে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? ব্লকটির সর্বোচ্চ বেগ, এইটা আমাদের বের করতে বলেছে। তো আমরা কিন্তু জানি সর্বোচ্চ বেগ বা ভি ম্যাক্স, একটা সরল ছন্দিত স্পন্দনের সর্বোচ্চ বেগ কি হয়? ওমেগা ইন্টু এ। এ মানে কি? এই যে 8 সেন্টিমিটার সর্বোচ্চ বেগে যেটুকু দূরত্ব ছেড়ে দেওয়া হয়, ওটাই তো কি এ, তাই না? বা বিস্তার বা অ্যামপ্লিটিউড বলা হয় এটাকে। আচ্ছা, সো এও আমরা জানি। আর ওমেগা সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার কে বাই এম। এখানে আমরা তাহলে জানি না কোন জিনিসটা? আমরা জানি না হলো কে। সো আমাদের এখন কে বের করতে হবে। সো প্রথম দুইটা ইনফরমেশন থেকে আমরা কে বের করব? প্রথম দুইটা ইনফরমেশন থেকে আমরা কোন সূত্রে আনতে পারি? এম জি ইকুয়াল টু কে। প্রথম দুইটা ইনফরমেশন ব্যবহার করে আমরা এই সূত্র লিখতে পারি। এখান থেকে আমরা কে বাই এম, এই ভ্যালুটা বের করে আনি। সো কে বাই এম সমান কি হবে? কে বাই এম সমান হবে হলো জি বাই ই। তাহলে এই যে ভি ম্যাক্সে রুট ওভার কে বাই এম এর জায়গায় আমরা যদি জি বাই ই বসিয়ে দেই, আমাদের ম্যাথটা শেষ। এখন বাকি যা যা ইনফরমেশন আছে ওইগুলা বসিয়ে দাও, আমাদের অ্যান্সার হবে 0.626 মিটার পার সেকেন্ড।
এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, সো আমরা একটু এই ম্যাথটা এখন দেখি, 4 নাম্বার ম্যাথ। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমার 20 গ্রাম ভরের একটি গুলি, 20 গ্রাম ভরের গুলি, এই যে এইটা, এই এম সমান 20 গ্রাম, আনুভূমিক ভাবে চলে 1 মিটার দৈর্ঘ্যে, এই যে আমার এল, এটা দেওয়া আছে 1 মিটার, হালকা রশি দিয়ে খাড়াভাবে ঝুলানো 1 কেজি ভরের কাঠের টুকরা কাঠের গুড়ির কেন্দ্রের সাথে লেগে গেল। সো আমার এই সিচুয়েশন বলা আছে। তো আমার যে কাঠের টুকরা, শুধুমাত্র এই কাঠের টুকরার ভর হলো 1 কেজি। তো তার সাথে আমার যে এম 20 গ্রাম, এটা যোগ দেওয়া হয়েছে। কেন? কারণ এই গুলিটা কাঠের টুকরার ভিতরে ঢুকে গিয়েছে। সো এই দুইটা সিচুয়েশন থেকে আমরা আমাদের যে ভরবেগের সংরক্ষণশীল সূত্র আছে ওইটা ইউজ করতে পারি আমরা এখানে। সো ওইটা ইউজ করলে কি হবে? ওইটা ইউজ করে আমরা লিখতে পারি আদি যে ভরবেগ, তার মানে আদি ভরবেগ ঘটনার যে আগে, ঘটনার আগে কি ছিল? শুধু বুলেট ছিল আর বুলেটের বেগ ছিল। সো বুলেটের ভর, বুলেটের বেগ ইকুয়াল টু ঘটনার পরে এখন কে কে আসছে? বুলেটও আছে, বুলেটের সাথে কি আছে? ওই কাঠের গুড়ি বা তক্তা, সেটাও আছে। তার মানে সম্মিলিত যে ভর এম প্লাস এম, এবং এখন যে ফাইনাল যে বেগ সেইটা, সেটাকে আমরা এম ড্যাশ দ্বারা প্রকাশ করলাম। সো এখান থেকে আমরা এম ড্যাশটাকে একটু আলাদা করে নিয়ে লিখি। সো এম ড্যাশ ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই এম প্লাস বড় হাতের এম, এটা লিখলাম। এখন কি বলছে আমাদের? চাইছেটা কি এখন? আমাদের চাইছে যে রশিটি উলম্বের সাথে সর্বোচ্চ কত কোণে আনত হবে। আরো একটা বিষয় বলা আছে, সেটা হলো, বা বোঝা যাচ্ছে, সেটা হলো গুলিটা যখন তক্তার সাথে লাগবে তখন কি হবে? এই বরাবর একটা উচ্চতা কভার করবে। তো আমরা যদি এই উচ্চতাটা বের করতে পারি, এই উচ্চতা থেকে আমাদের যে অ্যাঙ্গেল সেটা বের হয়ে যাবে। কিভাবে বের হয়? সো আসো দেখি। সো এই উচ্চতা আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? আমরা অ্যাপ্লাই করতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তো বিষয় হচ্ছে ভি কত? সর্বোচ্চ উচ্চতায় আমার ভেলোসিটি কিন্তু 0 হয়। ইউ কত? এখানে ইউ হচ্ছে আমার ভি ড্যাশ, এইটা আদি বেগ। আমাদের এই যে ঘটনা ছিল, এটা হচ্ছে প্রথম ঘটনা। প্রথম ঘটনায় আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতি এটা ইউজ করেছি। এখন আমাদের কোন ঘটনা চলতেছে? এখন আমাদের এই 2 নাম্বার ঘটনা চলতেছে। সেখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। সেখানে আমার কি, এটা কতটুকু যাচ্ছে দেখো, এইচ কিন্তু আমার উপরে, সরণ হচ্ছে উপরে, আর জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটা কই থাকে? এটা কিন্তু নিচে থাকে। তার মানে এখানে কি হবে? মাইনাস 2জি এইচ, এটা লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম, এটা হবে স্কয়ার ভি ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 2জি এইচ। সো এইচটা এখন কিভাবে বের করব? এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এখানেই আমাদের সার্থকতা। সো এইচ দেখো, আমার যখন এই যে লেন্থ, এই যে দূরত্ব বা এই যে রশিটা, সেই রশিটা যখন এই পজিশনে গেছে তার দূরত্ব কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? বা তার দৈর্ঘ্য কিন্তু সেমই থাকবে, কারণ রশিটা কিন্তু কম্প্রেস হয়নি। সো আমাদের এই এইচটা কতটুকু? আমার এই এইচটা হচ্ছে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু মানে কি? এই পুরাটা কতটুকু? পুরাটা হচ্ছে আমার এল, পুরাটা এল। তার মানে সেখান থেকে যদি আমরা এই যে এইটুকু দূরত্ব যদি বিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু আমার এইচটা পেয়ে যাব। সো এইটুকু দূরত্বর ভ্যালু কিভাবে বের করা যায়? এখানে দেখো, তোমার এইটা হচ্ছে এল, তাই না? এইটা হচ্ছে এল। সো এই এলটা থেটা অ্যাঙ্গেল করেছে কার সাথে?
এই যে আগের যে এল তার সাথে, তার মানে এই অংশটুকু আমরা কি লিখতে পারি, এই অংশটুকু আমরা লিখতে পারি এল কস থেটা, এইটা লিখতে পারি। তার মানে এইচ সমান এখন আমার কি দাঁড়ালো, 2g, এইচ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এল যদি কমন নিয়ে লিখি এল ইন্টু 1 মাইনাস কস থেটা। এই তো ম্যাথ শেষ আমার এখানে, কিন্তু এখানে ম্যাথে একটা ভুল আছে, সেটা হচ্ছে আমার এখানে যে ভি ড্যাশ এটার ভ্যালু আসলে দেওয়া নাই। সো যাই হোক, এটা যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে থেটার যে ভ্যালু সেটা আমরা একটা পেয়ে যেতাম। সো যেহেতু ভ্যালু দেওয়া নাই, সো থেটা আমাদের জাস্ট সাইড চেঞ্জ করে অ্যান্সার লিখে দিলেই এই ম্যাথটা কারেক্ট। সো আমরা পরবর্তী ম্যাথে আগাই। আচ্ছা, সো এই ম্যাথে আমার কি বলা আছে, এই ম্যাথে আমার বলা আছে এ সমান দেওয়া আছে দেখো 2 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 2 ইন্টু 10⁻⁻4 মিটার স্কয়ার, এটা লিখে রাখলাম। সো এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাত দণ্ডকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে আবার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়। তার মানে এখানে আমরা একটা থেটার বা আমার যে তাপমাত্রার সেটার কিন্তু একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। চেঞ্জ কত, 100 ডিগ্রি মাইনাস সরি 100 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তার মানে কত হয়, ডেল্টা থেটা হয় হচ্ছে আমার 90 ডিগ্রি সেলসিয়াস। তারপর কি বললো, শীতলীকরণের সময় দণ্ডটিতে সংকোচন বলের উদ্ভব হয়। খুবই ভালো কথা, আমাদের এখানে ইস্পাতের প্রসারণ গুণাঙ্ক, সো ইস্পাতের যে প্রসারণ গুণাঙ্ক তাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে, 12 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন, এটা দেওয়া আছে। আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে y সমান কত, y ইকুয়াল টু 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। সো আমাদের কি বলেছে, আমাদের এখানে সংকোচন বলের মানটা বের করতে বলেছে। তো আমরা কিন্তু জানি ফর্মুলা কি, y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন মানে কত, f বাই a, f বাই a, আর বিকৃতি কত, ছোট হাতের l বাই বড় হাতের l। সো এখান থেকে আমরা যদি f টাকে পেতে চাই, f টাকে সাইড চেঞ্জ করে f সমান কি লেখা যায়, f ইকুয়াল টু y a ছোট হাতের l বাই বড় হাতের l। এখানে ছোট হাতের l মানে কি, দৈর্ঘ্যের যে পরিবর্তন সেইটা। দৈর্ঘ্যের পরিবর্তন কেন হবে, ওই যে তাপমাত্রা চেঞ্জ করা হয়েছে তার ফলে তো অবশ্যই দৈর্ঘ্যের পরিবর্তন হবে। আর এখানে আবার প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। সো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়, ওই যে আমরা ক্লাস 9-10 যে একটা সূত্র পড়েছিলাম না, যে আমার যে ফাইনাল যে দৈর্ঘ্য ধরো হচ্ছে L2 ইকুয়াল টু আমার যে আদি দৈর্ঘ্য প্লাস আদি দৈর্ঘ্যের সাথে আলফা ডেল্টা থেটা, এটা ছিল আমার সূত্র। সো আমরা যদি সাইড চেঞ্জ করি L2 মাইনাস L ইকুয়াল টু L আলফা ডেল্টা থেটা। সো এই যে আমার যে L2 মাইনাস L, এটাকে আমরা বলতেছি ছোট হাতের l বা দৈর্ঘ্য প্রসারণ, ইকুয়াল টু L আলফা ডেল্টা থিটা। তাহলে f সমান আমার কি হবে, f সমান আমরা এখানে পাবো y a ছোট হাতের l এর জায়গায় কত পাবো, L আলফা ডেল্টা থিটা, নিচেও আবার l আছে যেটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমার বেঁচে থাকবে কত, y a আলফা ডেল্টা থিটা। এখানকার সব কয়টার ভ্যালুই আমি জানি, বসিয়ে দাও, আমার f এর ভ্যালু চলে আসবে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমার f এর ভ্যালু আসে 43,200 নিউটন, 43,200 নিউটন। শেষ, এটাই আমার অ্যান্সার। এই ম্যাথে আমাকে কি বলেছে, এই ম্যাথে আমাকে বলেছে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে একটা, P সমান 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। একটি বার্নারের সাহায্যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লিখলাম, T সমান 37 ডিগ্রি সেলসিয়াস। গরম বেলুন, গরম বেলুনের 1 মিটার কিউব আয়তনের গ্যাসকে, সো V সমান লিখলাম আমরা হচ্ছে 1 মিটার কিউব,
এই গ্যাসকে একই চাপে আরেকটা আয়তনে উত্তীর্ণ করা হয়েছে। সো আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আদিতে বেলুনে কত মোল বায়ু ছিল? আদিতে, তার মানে আদি অবস্থা কি? ভি সমান 1 মিটার কিউব, এটা আমার আদি অবস্থা। সো কত মোল, তার মানে আমার এখানে চেয়েছে কোনটা? এন সমান কত, এটা চেয়েছে। আর আমরা কিন্তু জানি এন সমান কত হয়। এন সমান সূত্র অনুসারে পিভি বাই আরটি, এটা সিম্পল একটা সূত্র। জাস্ট জানা ভ্যালু গুলা সব বসিয়ে দেবা। টি এর ভ্যালু হচ্ছে তোমার কেলভিনে বসাবা। কেলভিনে বসালে কত হয়? 310 কেলভিন। আর এর ভ্যালু বসাবা 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। সবকিছু বসালে আমরা হচ্ছে পাই অ্যান্সার 38.79969 এরকম কিছু একটা, কিন্তু আমাকে চেয়েছে কি পূর্ণ সংখ্যায়। তার মানে আমরা এখানে লিখতে পারি 39। তো 1 নাম্বার ম্যাথটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা ছিল আমাদের 1 নাম্বার। 2 নাম্বারে কি বলেছে? 2 নাম্বারে আমাকে বলেছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। একটা বেলুনের মধ্যে যত গ্যাস আছে সেটাকে আমরা কি করেছি? তাপ দিয়ে দিয়ে তার আয়তন বৃদ্ধি করেছি। সো আয়তন বৃদ্ধির ফলে তার কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে? কারণ আয়তন বা আমরা ওই যে তাপমাত্রা ইউজ করেছি না, আমরা তাপ দিয়েছি, এর ফলে ওই গ্যাসের যে অণুগুলা তারা অনেক বেশি ছোটাছুটি করতেছে। তার মানে তাদের গতিশক্তিরও চেঞ্জ হয়েছে। এই গতিশক্তি অভ্যন্তরীণ তাপ শক্তির বা অভ্যন্তরীণ যে শক্তি সেটাকে পরিবর্তন করতে সাহায্য করে। তার মানে আমরা অভ্যন্তরীণ শক্তিকে লিখে ইউ দ্বারা প্রকাশ করি। ইউ সমান ইকে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ইকে দিয়ে প্রকাশ করলাম। এবং ইকের ফর্মুলা কিন্তু আমরা জানি F/2 nRT। এখন nRT এটা আমার কাজে লাগতেছে না। nRT জায়গায় যদি আমরা পিভি দেই, কারণ আমরা জানি কি পিভি সমান nRT, সো পিভি দিলে আমার কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন এফ কত লিখতে পারি? এটা যেহেতু একটা গ্যাস, এটা কি গ্যাস? এটা হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস। সেই ইনার্ট গ্যাসের জন্য আমরা কি লিখবো? এফ এর জায়গায় 5 আর নিচে 2। পি কত? পি হলো আমার যে এই যে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵, সেটা লিখলাম। ভি কত? V1 হবে না V1.2 হবে? কোনটা হবে? এখানে তো আমি আগেই বলেছি এখানে কি হচ্ছে, আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আয়তনের চেঞ্জ বসাইতে হবে। এখানে আমার বসাইতে হবে 1.2 মাইনাস 1, এই জিনিসটা আমার বসাইতে হবে। তার মানে আমরা যদি ভালোভাবে লিখি, আমার অভ্যন্তরীণ পরিবর্তন আমার দাঁড়ায় হলো 5/2 ইন্টু 10⁵ ইন্টু 1.2 মাইনাস 1, তার মানে 0.2। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে হলো 5 ইন্টু 10⁴ এত জুল। সো এই 2 নাম্বার ম্যাথের অ্যান্সার হয়ে গেল। তো এখন যদি আমরা 3 নাম্বারে যাই, 3 নাম্বারে কি বলা আছে? 3 নাম্বারে বলা আছে বার্নার হতে সরবরাহকৃত তাপশক্তির পরিবর্তন নির্ণয় করো। থার্মোডাইনামিক্সের কনসেপ্ট। ডিকিউ চাইছে আমাদের। আমরা জানি কি ডিকিউ সমান ডিইউ প্লাস কি ডিডব্লিউ, তাই তো? অভ্যন্তরীণ ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা কিভাবে হয়েছে? একই চাপে শুধু আয়তন পরিবর্তনের মাধ্যমে হয়েছে। তার মানে আমরা এই যে ডিডব্লিউর জায়গায় আসলে কি লিখবো? ডিডব্লিউর জায়গায় আসলে লিখবো পিডিভি। আচ্ছা, একটু মুছে লিখি। আমরা ডিইউ এর জায়গায় কি লিখবো? ডিইউ এর জায়গায় লিখবো ওই যে 5 ইন্টু 10⁴ যেটা ছিল সেটা। আর ডিডব্লিউ জায়গায় কি লিখবো? ডিডব্লিউ জায়গায় লিখবো পি ডিভি। তার মানে 5 ইন্টু 10⁴ প্লাস পিডিভি। পি কত? পি হচ্ছে 10⁵। পি আমার 10⁵ ইন্টু ডিভি কত? ওই যে 1.2
মাইনাস 1। এটা যদি আমরা হিসাব নিকাশ করি আমাদের অ্যান্সার আসে হলো 7 ইন্টু 10⁴ জুল। এটা আমাদের অ্যান্সার। ম্যাথ শেষ। এই প্রশ্নটা পড়ো, এই প্রশ্নটা পড়ো। আমি জাস্ট এটাকে একটু ইলাস্ট্রেট করি আবার নিজের মতো। আচ্ছা, তাহলে আশা করি তোমরা কোয়েশ্চেনটা পড়েছো। সো এখানে বিষয় হচ্ছে আমার যে এই যে রোধ, ডান পাশে যে দুইটা রোধ, এ দেখো ভোল্ট মিটার, তারও কি একটা রোধ আছে, রোধ কত, 20 কে, মানে 20,000 ওহম। আর তার সাথে একটা রোধ আছে যেটার ভ্যালু হচ্ছে 2.5 কে ওহম। যখন যখন এভাবে কানেক্ট করা হয়েছে, ভোল্ট মিটার ভোল্ট মিটার রিডিং দিছে কত, 5.647 ভোল্ট, এত রিডিং দিচ্ছে। এর মানে কি, এর মানে আমার যে এই যে প্যারালাল যে সার্কিটটা, এর দুই পাশে বিভব পার্থক্য কত, 5.647 ভোল্ট। বুঝা গেছে? এর দুই পাশে বিভব ভোল্ট হচ্ছে এত। এখন এই যে আমাদের আর, এই আরটার ভ্যালু হচ্ছে তোমার 2 পয়েন্ট, এই যে এটা 2.5 কিলো ওহম। তো এর যে অ্যাক্রস বা এর দুই প্রান্তে ভোল্টেজ কত, ধরে নেই এই দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে V1, ভোল্টেজ পার্থক্য বা বিভব পার্থক্য আর কি। তো আমরা কিন্তু এটা জানি যে একটা সার্কিটে যত ভোল্টেজ ড্রপ বা যত ভোল্টেজ গেইন হোক, সবগুলোর যোগফল আমার মোট বিভবের সমান হবে। সো আমরা একটা একটা করে বিভব পার্থক্যগুলো বের করি। V1 সমান আমরা কি লিখতে পারি, V1 সমান আমরা লিখতে পারি আমার যে মেইন কারেন্ট ইনটু আর, এটা লিখতে পারি। এন্ড এই যে এই জায়গায় এটা ধরো আমার V2, তাহলে V2 সমান আমরা কি লিখতে পারি, মেইন কারেন্ট ইনটু আরপি, তাই না, মেইন কারেন্ট ইনটু আরপি, এটা লিখতে পারি। এখন দেখো আমরা কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, 1 নাম্বার আর হচ্ছে কি 2 নাম্বার। এই দুইটা ইকুয়েশন যদি আমরা ভাগ দেই, তাহলে কিন্তু কোনটার ভ্যালু পাবো বলতো, V1 এর ভ্যালু পেয়ে যাব। এই দুইটা ইকুয়েশনকে ভাগ দিলে V1 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমার যে মোট ভোল্ট Vx, এটা সমান কি হবে, V1 প্লাস V2। এটা করলেই আমার একটা অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সারটা হবে হলো তোমার, আমরা যদি হিসাব নিকাশ করি, অ্যান্সার দ্বারাই আমার 12 ভোল্ট, 12 ভোল্ট। আর আমরা এই যে V1 V1 পেয়েছি না, এই দুইটা ইকুয়েশন ভাগ করে আমরা যখন V1 পাবো, সেই V1 কে যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই, সেইখান থেকে আবার আমরা কি পাবো, সেখান থেকে আবার আমরা I পাবো। তো আমরা যে V1 যেটা পেয়েছি সেটা হলো 6.36। তোমরা ভাগ করে দেখবা, V1 পেয়েছি হলো 6.36 ভোল্ট, আর I সমান পাবো হচ্ছে 2.54 মিলি অ্যাম্পিয়ার। তো তোমরা শুধু অ্যাম্পিয়ারে অ্যান্সার রাখলেও চলবে, সমস্যা নেই। এটা আমার অ্যান্সার আর এটা আমার অ্যান্সার, এই হলো আমার দুইটা অ্যান্সার। সো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। সিম্পল ইকুয়েশন সলভের হিসাব নিকাশ, জাস্ট, আর কিচ্ছু না। তো এই ম্যাথে কি বলেছে, একটি সমতল সমবর্তিত আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি
4 × 10⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। সমবর্তক এবং বিশ্লেষকের অক্ষের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে বিশ্লেষকের মধ্য দিয়ে প্রবাহিত আলোর তীব্রতা কত? সো আমার যে উৎস আলো, এটার তীব্রতা যদি I0 হয়, আমার যখন প্রথমে যে সমবর্তক থাকবে তার মধ্য দিয়ে যখন পাস করবে, সেটা ধরলাম I1 ইন্টেন্সিটি হয়ে গেল। সূত্র অনুসারে এই ভ্যালুটা হবে I0/2। তারপর যখন বিশ্লেষকের মধ্য দিয়ে যাবে, বিশ্লেষকটা তোমার সমবর্তকের যে অক্ষ তার সাথে একটা থেটা অ্যাঙ্গেল করে। সেই থেটা অ্যাঙ্গেল কিন্তু আমাদের দেওয়া আছে, থেটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখান থেকে মনে করো পাস হলো রেটা, আলোটা পাস হয়ে আমার ধরো I2 ইন্টেন্সিটির আলো তৈরি করলো। এই I2 এর ভ্যালু কত হবে? সূত্র অনুসারে I2 = I1 cos স্কয়ার থেটা। সো I1 কি? I1 কিন্তু আমরা আগের ইকুয়েশন থেকে পেয়েছি I0/2 এখানে cos স্কয়ার থেটা। সবগুলাই জানো। এখানে I0 কত? I0 কিন্তু দেওয়া আছে। I0 হচ্ছে 4 × 10⁴ ওয়াট পার মিটার স্কয়ার। অ্যাঙ্গেলটাও দেওয়া আছে 60 ডিগ্রি। সবকিছু ভ্যালু বসাও, বসালে আমার যে রেজাল্ট সেটা বের হয়ে যাবে 5 × 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার। এটা আমার অ্যান্সার। আমরা এখন যদি 9 নাম্বার ম্যাথটার দিকে তাকাই, 9 নাম্বার ম্যাথে বলেছে একটি কমন এমিটার অ্যাম্প্লিফায়ার বর্তনীর লোড রোধ 4000 ওহম। লোড রোধ মানে হচ্ছে আউটপুট যে রেজিস্ট্যান্স, সেটা আউটপুটের রোধ। তার মানে যে এটা, এই যে এটা আউটপুট। আচ্ছা, বায়াসিং ভোল্টেজ মানে ইনপুট যে ভোল্টেজ সেটাকে বোঝানো হয়েছে। ইনপুট ভোল্টেজ 20 মিলিভোল্ট। পিট প্রবাহ এত দেওয়া আছে, সংগ্রাহক প্রবাহের পরিবর্তন এত দেওয়া আছে। তো প্রথমত এই ধরনের ম্যাথের একটু কনসেপ্ট একটু বুঝে নিই। আমি জানি এই ধরনের ম্যাথ সবারই ঝামেলা লাগে, সো এই ধরনের ম্যাথে একটু কনসেপ্টটা বুঝাই। সো এই ধরনের ম্যাথে মোটামুটি 3টা কনফিগারেশন আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে কালেক্টর বেস কনফিগারেশন। জাস্ট আমার কি মনে রাখতে হবে? কনফিগারেশনটা মনে রাখতে হবে, মানে আমার বর্তনীটা কেমনে আঁকাইতে হয় এটা মনে রাখতে হবে, বাকি সব ইজি। এখানে কি বলেছে? কারেন্ট গেইন মানে কি? আলফা = IC/IE, মানে কারেন্ট কতটুকু গেইন হয়েছে, মানে আউটপুটের কারেন্ট আর ইনপুটের যে কারেন্ট তার রেশিও যদি তুমি করো, তাহলে কতটুকু কারেন্ট গেইন হয়েছে ইনপুটের তুলনায় সেটা কিন্তু বের হয়ে যাবে। এখানে সেটাই লেখা আছে, আলফা = IC/IE। এই দেখো আইসি এখানে আউটপুট কারেন্ট, আই এখানে হচ্ছে ইনপুট কারেন্ট, তাই কারেন্ট গেইন মানে হচ্ছে IC/IE। তারপর দেখো কি বলা আছে, তারপর বলা আছে ভোল্টেজ গেইন। এখানেও সেম কাহিনী। ভোল্টেজ গেইন মানে কি? আউটপুটের যে ভোল্টেজ আর ইনপুটের যে ভোল্টেজ সেটা তুমি যদি রেশিও করো তাহলেই ভোল্টেজ গেইনটা পেয়ে যাবা। সো এখানে ভি আউটপুট হচ্ছে এখানে, আর ভি ইনপুট হচ্ছে এখানে। পাওয়ার গেইন জিনিসটা কি? পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? পি সমান ভিআই। তার মানে পাওয়ার গেইনের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ গেইন ইনটু কারেন্ট গেইন। সো এই যে আমরা যেটা আলোচনা করলাম, কারেন্ট গেইন যেটা ছিল আর ভোল্টেজ গেইন যেটা ছিল, সেটা জাস্ট গুণ করে দিলেই কাজ শেষ। আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে কনফিগারেশনে। এই প্রথমটা হলো আমার কমন বেস কনফিগারেশন, দ্বিতীয়টা হলো কমন এমিটার কনফিগারেশন, আরেকটা কনফিগারেশন আছে সেটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। সবকিছুরই আমার কি বের করতে হয়? কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইন। এই 3টা জিনিস মোটামুটি জানা থাকা ভালো। আমাদের এই ম্যাথে আসলে কি বের করতে বলেছে? আমাদের এই ম্যাথে বলেছে কমন এমিটার। তার মানে আমাদের এই যে 2 নাম্বার কনফিগারেশন এইটা। সেই কমন এমিটারের যে লোড রোধ বা আউটপুট রোধ, এই যে এইটা দেওয়া আছে 4000 ওহম, এটা দেওয়া আছে। বায়াসিং ভোল্টেজ মানে এই যে এইখানে যে ভোল্টেজ এটা দেওয়া আছে, বা ইনপুট ভোল্টেজ এটা দেওয়া আছে 20 মিলিভোল্ট।
পিট প্রবাহের পরিবর্তন, পিট মানে কি বেজ, বেজ কারেন্টের চেঞ্জ দেওয়া আছে, তার মানে আইবি সমান দেওয়া আছে 4 মাইক্রো অ্যাম্পিয়ার। আর সংগ্রাহক প্রবাহের পরিবর্তন সেটাও দেওয়া আছে। সংগ্রাহক প্রবাহ মানে কি, কালেক্টর কারেন্ট, সেটা দেওয়া আছে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের বের করতে বলেছে কি ভোল্টেজ গেইন আর পাওয়ার গেইন। তো ভোল্টেজ গেইন কে ধরো এ ভি দ্বারা প্রকাশ করলাম। সো আমরা কি বলছি, ভোল্টেজ গেইন মানে হচ্ছে আউটপুটে যে ভোল্টেজ বাই ইনপুটে যে ভোল্টেজ। সো আউটপুটে ভোল্টেজ ভি সমান আমরা কি লিখতে পারি, আই আর, ভোল্টেজের ফর্মুলা ভি সমান আই আর। সো আউটপুটে কি আছে, আইসি, আর কি আছে আউটপুট যে রোধ সেটা আছে। আর ভি ইন এটার ভ্যালু সরাসরি দেওয়াই আছে, তার মানে আমরা যদি সবগুলা ভ্যালু বসাই, আইসি মানে কত, আইসি হচ্ছে কই গেল, এই যে সংগ্রাহক প্রবাহ 3 মিলি অ্যাম্পিয়ার। সো 3 ইন্টু 10⁻³ বসাও। আউটপুট রোধ কত, 4000 ওহম, এটা বসাও। ইনপুট ভোল্টেজ কত, এই যে বায়াসিং ভোল্টেজ 20 মিলি ভোল্ট, তার মানে 20 ইন্টু 10⁻³ এটা বসাও। শেষ, আমাদের ভোল্টেজ গেইন যেটা সেটা আমরা পেয়ে গেছি। সো আমরা ক্যালকুলেশন যদি করি, আমাদের ভোল্টেজ গেইন বার হবে হচ্ছে 600, একটা অ্যান্সার পেয়ে গিয়েছি। এখন আমাদের বলছে কি পাওয়ার গেইন, তার মানে ওই যে পি সমান কি ভিআই, তার মানে পাওয়ার গেইন সমানও ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন ভোল্টেজ গেইন ইনটু কারেন্ট গেইন। সো কারেন্ট গেইনকে আমরা বিটা দ্বারা প্রকাশ করলাম। সো আমরা তো ভোল্টেজ গেইনটা পেয়ে গেছি 600, কারেন্ট গেইন এখানে দেখো, কারেন্ট গেইন কি হবে, আউটপুটে কারেন্ট আছে আইসি, ইনপুটে কারেন্ট আছে আইবি, তার মানে কারেন্ট গেইন হবে আমার ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে কত হয়, 600 ইন্টু আইসি হচ্ছে কত যেন ছিল, আইসি আমার পিট প্রবাহ তাই না, সরি আইসি হচ্ছে সংগ্রাহক প্রবাহ 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 3 ইন্টু 10⁻³ আর আইবি কত ছিল, আইবি ছিল 20 ইন্টু 10⁻³ সো এটা যদি হিসাব নিকাশ করো আমার রেজাল্টটা চলে আসবে। রেজাল্ট মোটামুটি 45,000 ইউনিট কি হবে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখানে ইউনিট দিবা কত, ওয়াট, এটা। সো এটাই আমার অ্যান্সার। তোমরা হিসাব নিকাশ গুলো এগুলো ঠিক করে কইরো, হিসাব নিকাশ আমাদের ভুল হতে পারে, আমরা জাস্ট কনসেপ্টে মেইন ফোকাসটা দিচ্ছি। তো আমরা আমাদের শেষ ম্যাথে চলে এসেছি। শেষ ম্যাথে এখানে কি বলা হয়েছে, একটি নিশ্চল কাঠামোতে ঘনকের দৈর্ঘ্য, নিশ্চল কাঠামোতে দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, নিশ্চল কাঠামোতে প্রস্থ মনে করলাম বি, এটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, নিশ্চল কাঠামোতে উচ্চতা এটাও দেওয়া আছে, এটাও 25 সেন্টিমিটার। এখন আমাকে কি বলা হয়েছে, বস্তুটির দৈর্ঘ্য বরাবর গতিশীল করা হয়েছে যেন বস্তুটিকে ঘনাকৃতির মনে হয়। গতিশীল কাঠামোর বস্তুর ঘনত্ব বের করতে বলছে। তারপর সো আমাদের এখানে চেঞ্জ কোনটা হবে, আমাদের জাস্ট লেন্থের চেঞ্জ হবে। সো লেন্থের ফর্মুলা আমরা কি জানি, গতিশীল লেন্থ ইকুয়াল টু নিশ্চল লেন্থ ইন্টু √1 - v²/c², এইটা। আর বাকি কি, আমার দৈর্ঘ্য প্রস্থ বরাবর এই জিনিসগুলো কিন্তু সেমই আছে। সো আমার যে গতিশীল যে প্রস্থ সেটা কিন্তু আমার কি আগের মতোই, উচ্চতাও সেটাও কি আমার আগের মতোই। সো এই দুইটাকে মিলাই আমরা কি লিখতে পারি, এ নট বা এরিয়া, আগের যে এরিয়া পরের এরিয়া দুইটাই সেম বা ক্ষেত্রফল। তো এখন আমাদের তো চাইছে ঘনত্ব তাই না,
তাহলে রো রো সমান তাহলে কি হবে? রো সমান ঘনত্ব কি আমার? গতিশীল যে ঘনত্ব ইকুয়াল টু কি? গতিশীল যে ভর ডিভাইডেড বাই কি? গতিশীল যে ভলিউম সেটা। তো গতিশীল ভর আপাতত এরকমই রাখি। ভলিউমের আমরা জানি জাস্ট কি চেঞ্জ হয়েছে? লেন্থে। তার মানে আমরা এটাকে এইভাবে লিখি যে এ ইন্টু এল। তাহলে এখন বলো এম এর ফর্মুলা কি? এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। পাশে কি আছে আমার? 1 বাই এ। এর জায়গায় কি লেখা যায়? এ নট। এ আর এ নট তো সেম জিনিস। ইন্টু এল। এল এর জায়গায় কি লেখা যায়? এল এর জায়গায় লিখতে পারি এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন দেখো এম নট বাই এ নট এল নট, এটাকে যদি আলাদা করি এম নট বাই এ নট এল নট, আর এই পাশে তাহলে আমার কি থাকবে? 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই যে এখানে এম নট বাই এ নট এল নট, এটাকে কি বলা যায়? নিশ্চল ঘনত্ব বা রো নট এটা বলা যায়। তার মানে আমরা আসলে ডিরেক্টলি একটা ফর্মুলা মুখস্থ করতে পারি, সেটা হচ্ছে রো ইকুয়াল টু রো নট 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জাস্ট এইটা আমার ভি দেওয়া আছে √3/2c। বাকি কাজ শেষ। বাকিগুলো আমরা সব কিন্তু জানি। ভ্যালু বসায় দাও। আমাদের রো যেটা সেটা আমাদের বের হবে হলো 12.8 কেজি পার মিটার কিউব। এটা আমাদের অ্যান্সার, এবং এর মাধ্যমে আমরা এই কোয়েশ্চেন ব্যাংকের যে ফিজিক্স পুরোটা সলভ করতে পারলাম। সো আজকে এটুকুই থাক। নেক্সট দিন আশা করি ম্যাথটা নিয়ে আমরা সলভ করতে বসবো।